তৎসময়ের মাফিয়া নেতাদের পুজো করতেন, তারাই ছিল সরকারের প্রতিনিধি। 52 জনের ভাড়াকে একত্র করলো ওই বাসে, 52 আসনের 18,000 টাকা হয়। এই 18,000 টাকাকে 40 জনের উপরে ভাগ করে দিল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা নিজেরাও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে গিয়ে অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতি বছর ঈদে সরকারের পক্ষ থেকে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি। বিগত 16 বছর যাবৎ একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন। সরকার বদল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। পরিবহনের চাঁদাবাজি কমেছে, ভাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না, বরং এই ঈদে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো পথে আগের চেয়ে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে। এতে দেখা গেছে 98% গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত। তবে বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, বিআইডব্লিউটিএ গঠিত ভিজিলেন্স টিমগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধি না রাখায় এমন ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রী স্বার্থ দেখার কেউ নাই। রাজধানীর গণপরিবহনে সার্বিক অবস্থা যাত্রীর পরিসংখ্যান পর্যালোচনা করে মনে করেন ঈদযাত্রায় 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় ঈদ বাজার সহ নানান প্রয়োজনে সড়ক, রেল, নৌ, আকাশপথের বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে 22,74,90,000 ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে। এসব যাত্রীদের ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে 832,30,00,000 টাকা বাড়তি ভাড়া আদায় চলছে। আমাদের সংগঠনের পর্যবেক্ষণে এমন তথ্য আমরা পেয়েছি। এবারের ঈদে ঢাকা থেকে 1,50,00,000 মানুষ গ্রামের বাড়ি যাবে। এছাড়াও ঈদবাজার সহ নানান প্রয়োজনে গণপরিবহনগুলোতে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারের ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তে 832,30,00,000 টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ঈদযাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ আপনাদের সামনে এই প্রতিবেদন আমরা সমাধানের নিয়ত তুলে ধরছি। এখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকার বিভিন্ন সময়ে চেষ্টা করছে পরিবহনকে শৃঙ্খলায় আনার। আমরা বিগত সরকারের সময়ে দেখেছি পরিবহন খাতে একদিকে সরকারি লুটপাট হয়েছে, অন্যদিকে বেসরকারি লুটপাট অর্থাৎ যারা পরিবহন তৎকালীন মাফিয়া সিন্ডিকেটের নেতারা ছিলেন, তৎকালীন মাফিয়া সিন্ডিকেট যারা এই পরিবহন পরিচালনার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে পৃষ্ঠপোষকতার নিয়তে আসলে সুযোগ দেওয়া হতো। পরিবহনে 1 টাকা চাঁদাও পরিবহন মালিকরা কিন্তু জমি বিক্রি করে এনে দেন না। এই টাকাটা বাড়তি ভাড়া আকারে আমাদের পকেট থেকে আদায় করা হয়। এখানে সবচেয়ে আমাদের অভিযোগের জায়গাটি হলো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে
আমার সামর্থ্য নির্বাচনের সুযোগ আছে, কিন্তু গণপরিবহনে সরকার সামর্থ্য নির্বাচনের সুযোগ রাখেনি। ধরুন আমার সামর্থ্য আছে, আমি 5 লাখ টাকা মাসে আয় করলে আমি ভালো মার্কেট থেকে শপিং করতে পারি, কিন্তু যিনি 5,000 টাকা পান তিনি ফুটপাত থেকে তার শপিং করতে পারেন। এটা হলো চয়েস নির্বাচনের সুযোগ। যিনি বেশি আয় করেন তিনি বেশি দামের চাল খান, যে কিন্তু পোশাক শ্রমিকটা তো ওই যে কম দামের চালটা কিনতে পারেন। কিন্তু আমাকে ঢাকা থেকে চট্টগ্রাম বাসের ভাড়া আমার জন্য যা, কোটিপতির জন্য তা। এখন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি, আমাদের যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা আমাদের এখানে থাকে, যেমনটি একজন বাসার কাজের লোক যার 5,000 টাকা হয়তো ঈদ বোনাস টোনাস মিলিয়ে সে 10,000 টাকা 15,000 টাকা পেয়েছে। এখন তার যদি এই একটি টিকিটের মূল্য তাকেও যদি 1500 টাকায় যেতে হয়, আর আমি সামর্থ্যবান আমিও যদি 1500 টাকায় যেতে হয়, এই ধরনের অপশন যদি না থাকে, বিকল্প অপশন যদি না থাকে, আমাকে আপনি ছাদে যাওয়া, আমাকে এই যে পণ্য বোঝাই ট্রাকের উপরে করে যাওয়া, আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের আজগুবি কথাগুলো শুনি যে বাসের ছাদে আমরা যাইতে দেব না, ট্রাকের ছাদে যাইতে দেব না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি বাসের ছাদে ট্রাকের ছাদে হাজারো হাজারো মানুষ যাচ্ছে, কিন্তু রাষ্ট্র ভাবছে না। রাষ্ট্র বলে দেয় যে আমার বাসের ছাদে লোক যাবে না, এই কথা বলে দেয়, কিন্তু রাষ্ট্র ভাবে না তার জন্য আমি বিকল্প অপশন কি রেখেছি। আমি আমার এই সামর্থ্যহীন মানুষের জন্য পোশাকের উন্নত মার্কেটের পাশাপাশি আপনি ফুটপাতের মার্কেট রেখেছিলেন, দামি চালের পাশাপাশি আপনি কম দামি চালও বাজারে আছে, উন্নত প্রসাধনীর পাশাপাশি আমার নিম্ন দামের প্রসাধনী আছে, বিকল্প চয়েস করার পদ্ধতি আছে। কিন্তু বাসের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে, প্লেনের ক্ষেত্রে বিকল্প অপশন, সামর্থ্যের অপশন কোনো রাখা হয়নি। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে বলেছি, গণমাধ্যমের আমি দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বাসের ভাড়া নির্ধারণে যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমরা 2011 সালের পর থেকে বাসের ভাড়া নির্ধারণের টেবিলে পৌঁছতে পারি নাই। এই সরকার আমাদেরকে পৌঁছতে দেয় নাই, বিগত সরকার আমাদেরকে পৌঁছতে দেয় নাই। ফলে যেটা হয়েছে, মালিক শ্রমিকরা একচেটিয়া ভাড়া নির্ধারণ করে। বাংলাদেশে চলে 40 আসনের বাস, কিন্তু তারা বাসের ভাড়া নির্ধারণ করে 52 আসনের বাস। তারা সবসময় বলে থাকেন আগে আমরা কম নিয়েছি, আগে কম নিয়েছেন এমনটি নয়। ওই যে 52 আসনের 40 আসনের বাসের ভাড়া, 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করে 40 আসনের বাসে ওই ভাড়াটাকে, টোটাল ভাড়াটাকে 40 আসনের উপর ভাগ করে দেওয়া হয়। এটা হলো ভাড়া নির্ধারণের একটা আপনি জারি জুরি বলে, এগুলো কিন্তু সাধারণ মানুষ জানেন না, বুঝেন না, এমনকি পরিবহন মালিকেরাও জানেন না। আজকে আপনারা যারা আছেন তারাও আপনারা জানেন কিনা আমি জানি না। আমরা একটা বাসে যে সিটের উপর ভাড়াটা নির্ধারণ হবে, ব্যয় বিশ্লেষণের অনেকগুলো অযৌক্তিক দিক আছে, যেগুলোকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি, গণমাধ্যমে আমরা জানিয়েছি, সরকারকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। যেমন গাড়িটি তারা রাস্তায় পার্ক করে রাখে। এখানে আমাদের সামনে একজন অভিজ্ঞ মানুষ আছেন, এই যে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের উনি নির্বাহী পরিচালক ছিলেন, উনি ভালো বলতে পারবেন। গাড়িটি রাস্তার পাশে পার্ক করে রাখে, এটা আমার ভাড়ার উপর ঠিক করে দেওয়া হয়েছে যে তারা বছরে 2.5 লাখ টাকা গ্যারেজ ভাড়া দেন। তার 6টা টায়ার লাগে, তারা ঠিক করেছেন 12টা টায়ার লাগেন। এই যে অযৌক্তিক খরচ, ডাবল খরচ, এগুলো তারা নিয়েছেন। কারণ তারা ওখানে বার্গেনিং করবে কে? ভাড়াটা আমরা দেবো, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই, যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব নাই, মালিক শ্রমিক সরকার মিলে। সরকারের প্রতিনিধি কারা? সরকারের প্রতিনিধি তারা যারা এই যে তৎসময়ের মাফিয়া নেতাদের পুজো করতেন, তারাই ছিল সরকারের প্রতিনিধি। তাহলে এখানে যাত্রীদের কোনো অংশগ্রহণ ছিল না, প্রতিনিধিত্ব ছিল না, একচেটিয়া ভাড়া নির্ধারণ করেছেন। আমি বলেছিলাম, যখন ওই কমিটির সদস্যরা অনেক সময় মন্ত্রীর পকেটে ঢুকে পড়তেন, এটা আমি বিভিন্ন সময়ে তখন বলেছিলাম। এখন ব্যাপারটা হলো যে এইভাবে ভাড়াটা একচেটিয়া নির্ধারণ করলো। নির্ধারণের পরে আমরা কি দেখি? নির্ধারণের পরে দেখি যে বাংলাদেশে চলে সব কটি বাস, দূরপাল্লাতে যারা চলে, আপনারা যারা চলেন 36 নাইলে 40 আসন,
কিন্তু ভাড়া নির্ধারণ করে 52 আসন। ঘটনা কি? 52 জনের ভাড়াকে একত্র করলো ওই বাসে 52 আসনের 18,000 টাকা হয়। এই 18,000 টাকাকে 40 জনের উপরে ভাগ করে দিল। তার মানে কি, আমরা বাসে সিট খালি থাকলে ওটার ভাড়াও আপনার কাঁধের উপর উঠে গেছে। এখন কোন সময় যদি 52 আসনের বাসে যাত্রী পায় না, তখন ওই গ্রস ভাড়া থেকে সে একটু কম লয়। তখন তারা বলেন মালিকরা বলেন যে আমরা অন্য সময়ে কম নেই, ঈদের সময়ে বাড়াই নেই। তাহলে আপনি দুটো বাসের জন্য আলাদা ভাড়ার তালিকা গেজেট করলেন না কার স্বার্থে? তাদের বিশেষ সুবিধা দেওয়ার স্বার্থে। এখন ব্যাপার হলো যে এই ধরনের অনিয়মগুলো আছে। টোলের ভাড়া আমাদের কাছে ডাবল আকারে চেপে দেওয়া হয়, ফ্লাইওভারের ভাড়া আমাদের কাছে ডাবল আকারে চাপিয়ে দেওয়া হয়। এই ধরনের অন্যায়গুলো হচ্ছে। আবার আপনি ভাড়া নির্ধারণ করলেন, চালক, শ্রমিক, সহকারী 3 জনের দুটো ঈদ বোনাস এই ভাড়ার উপর নির্ধারণ করা। আপনি বেতন দেন না, ঈদের বোনাস দেন না, এই রেওয়াজ চালু নাই। এখন শ্রমিক তার ঈদের বোনাস আমার কাছ থেকে আদায় করবে, মালিক তার ঈদের বোনাস আমার কাছ থেকে আদায় করবে, এবং চালকরাও তার দ্বিগুণ ইনকাম এই ঈদের সময় আমাদের কাছ থেকে আদায় করবে। এখন সমস্ত লোড এসে যাত্রীদের কাঁধে। এই যাত্রী কারা? এই যাত্রী আমরা পর্যবেক্ষণে আমরা দেখেছি, এই যাত্রীদের 90% যাত্রী হলো এই যে ঢাকা শহরে যারা কাজের বুয়া আছে, যারা এই যে পোশাক শ্রমিক আছে, যারা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। আমাদের এখনো অপ্রাতিষ্ঠানিক খাতে বেতন কাঠামো নাই। এই যে দোকান কর্মচারী, এই যে নিম্ন আয়ের লোকজন, এই যে 90% মানুষ যায়, এই 90% মানুষের দায়িত্ব আমার রাষ্ট্র কেন নেবে না? এই প্রশ্ন আমি আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে রাখতে চাই। এখন যে বিষয়টি আমাদের সামনে গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়িয়েছে, সড়কে বিশৃঙ্খলার জন্য প্রধানতম বাধা ছিল চাঁদাবাজি। এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির প্রধান উৎস হিসেবে এখন থেকে এস্টাবলিশ হয়ে যাবে। যখনই একটা অবৈধভাবে ভাড়া আদায় হয়, তখন চাঁদাবাজরা একটা সুযোগ নেয়। সরকার পরিবর্তনের পরে আমরা যেটা দেখেছি সেটা হলো কিছু কিছু পথে চাঁদা বন্ধ হয়েছে, অনেকগুলো ঘাটে চাঁদা বন্ধ হয়েছে। ওই চাঁদাবাজরা এখন সক্রিয় হয়েছে। যখন দেখেন একটা বাসের ট্রিপ ধরেন 12,000 টাকা হয়, এই ভাড়াটা যখন ডাবল হয়ে 24,000 টাকা আদায় হচ্ছে, তখন সেখান থেকে সবাই ভাগ নিতে চায়।